মুক্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে তিস্তা নদীতে মাছের মরক, জলপাইগুড়ি সারদাপল্লী 2 নম্বর স্পার এলাকার ঘটনা। নদীর জলে কীটনাশক দেওয়ার অভিযোগ। অত্যন্ত নিয়মনিষ্ঠার মধ্যে দিয়ে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল সূর্য পুজো। হাতিদের হাই সেন্সিটিভিটি করিডোর সংলগ্ন রাজ্য সড়কে পথবাতির দাবি। আলো না থাকায় সন্ধ্যার পর সার্চলাইট দিয়ে হাতির করিডোরে নজরদারি স্থানীয়দের। এবার আসছে বিস্তারিত সংবাদে। তিস্তার নদীতে মাছের মরক, জলপাইগুড়ি সারদাপল্লী 2 নম্বর স্পার এলাকায় ঘটে এমনই ভয়াবহ ঘটনা। নদীর জলে কীটনাশক দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছন মৎস্য দপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পান তিস্তার জলে মরে ভেসে উঠেছে বরলি, খোকসা আর বোয়াল ইত্যাদি নদীয়ালি মাছ। নদীর জলে মাছ ভাসতে দেখে স্থানীয়রা মাছ সংগ্রহ করতে শুরু করেন। তবে এত মাছের কি করে মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে মৎস্য দপ্তর। জলে কীটনাশক মেশানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে সাধারণ মানুষদের সচেতন করতে এলাকায় প্রচার চালাচ্ছে মৎস্য দপ্তর। নদীর জলে কীটনাশক মেশানো দণ্ডনীয় অপরাধ বলেও সতর্কবার্তা জারি করা হয়েছে। এই বিষয় হচ্ছে হলো এই যে নদীতে বীজ দিছে, বীজ দিয়ে মাছ মারা ফেলেছে, এর জন্য লোকজন মাছ ধরতে আসছে। বীজ দিছে মানে এত বড় নদীতে বীজ? হ্যাঁ, গেটটা আটকা দিয়েছে, জল কমে গেছিল, এই কারণে জেলেরা বীজ দিয়ে দিছে। কোথায় হতে পারে এটা? এই সামনের থেকে বীজ দিয়ে দিছে। এরপরে সব মাছ মারা যাচ্ছে? হ্যাঁ, মারা যাচ্ছে, যে ভাসি ভাসি উঠতেছে, ধরতেছে, লোকজন খাচ্ছে। বড় বড় তো মাছ আছে? হ্যাঁ, বড় বড় মাছ হয়েছে, বেশি করে আস্তে আস্তে ও মারা যাচ্ছে আর কি। এটা কি হওয়া উচিত মনে হয়? না, এটা হওয়া উচিত না, বীজটাল দেওয়া উচিত না নদীতে। না, এর আগে তো আর উঠে নাই। এই প্রথম? এই প্রথম। কত মাছ পেয়েছেন আপনি? আমি কত, এই কেজি 1.5 হবে। হ্যাঁ, কেজি 1.5 হবে। কেজি দিতে কি মাছ পেয়েছেন? কি মাছ? এই রিঠা মাছ, বরলি, খোকসা। হ্যাঁ, কেন হলো এখন কি করে বলবো কেন হইলো? মনে হচ্ছে বিষ। কি মনে হচ্ছে? মনে তো ওই রাসায়নিক সার ব্যবহার করে সেই সার ভেসে আসছে। সেই সারও হইতে পারে না, এখন কিভাবে কি হইলো মনে তো তাই হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে কিছু হয়তো একটা কিছু পড়ছে, প্রয়োজন জাতীয়। হ্যাঁ। খবর হচ্ছে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিশারিজের কাছে একটা খবর আসেন। উনি বলেন যে এরকম খবর এসছে যে তিস্তার হচ্ছে আমার জুবলি পার্কের কাছে সারদাপল্লির দিকে, ওখানে 2 নম্বর গেটে মাছ প্রচুর মারা গেছে এবং সেখানে হচ্ছে একটা ধারণা করা হচ্ছে যে মাছগুলোকে বীজ দিয়ে মারা হয়েছে। এবং খবর আসার পরে আমরা খবর পাওয়ার পরে তৎক্ষণাৎ আমরা আসি, আমি এসেছি এবং আমাদের হচ্ছেন এফএফডি এর হচ্ছে ট্রেনিং সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম, উনিও এসেছেন সাথে। আমরা দুজনে এসেছি এডিএফ সাহেবের তরফ থেকে। এসে যেটা আমরা দেখতে পেলাম যে এখানে জলের ফ্লো প্রচণ্ড, আর কোনো রকম মরা মাছ কিংবা কোনো রকম অন্য কিছু দেখতে পেলাম না যে এখানে বীজ দেওয়া হয়েছে এই প্রকল্প, মানে এই যে খবরটা এসেছিলো। তো কিন্তু স্থানীয় একজন চাষি যিনি এখানে চাষাবাদ করেন চরে, ওনার থেকে খবর পাওয়া গেলো যে খুব ভোরে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যখন কিনা প্রচুর লোক বাইরে থেকে প্রচুর লোক এসে প্রচুর পরিমাণে এখান থেকে মাছ ধরে নিয়ে গেছে। তো এটা একটা অনুমান করা যায় যে একসাথে তো এত মাছ ধরা সম্ভব না, যদি না মাছগুলোকে বিষ কিংবা অন্য কোনো অনৈতিক পদ্ধতিতে হচ্ছে মাছগুলোকে মারা হয়, যেরকম ব্যাটারি দিয়ে মারে। তো সেই ক্ষেত্রে আমরা আনুমানিক ধরে নিচ্ছি যে এরকম একটা ঘটনা হয়তো ঘটেছে। তো যাই হোক, আমরা প্রিকশনারি মেজার হিসেবে আমরা আগামীকাল কিংবা পরশুদিনের মধ্যে এখানে ব্যাপক আকারে আমরা মাইকিং করব। মাইকিংয়ে আমরা সব এখানে যারা সাধারণ জনতা আছে, যারা হচ্ছে তিস্তার উপর নির্ভর করে চাষাবাদ মাছ ধরার উপরে, তাদেরকে আমরা সচেতন করব যে এখানে বীজ দিয়ে মাছ ধরা এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। এই ব্যাপারে সচেতন করব আর দেখব যে আগামীকালে কিংবা আগামী দিনে যাতে এই ঘটনা আবার পুনরাবৃত্তি না হয়। হাতিদের হাই সেন্সিটিভ করিডোর সংলগ্ন রাজ্য সড়কে পথবাতির দাবি। আলো না থাকায় সন্ধ্যার পরে সার্চলাইট দিয়ে হাতির করিডোরে নজরদারি স্থানীয়দের। ডুয়ার্সে হাতির করিডোরগুলির মধ্যে বহু পুরনো এই হাই সেন্সিটিভ করিডোর জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাট ব্লকের মোরাঘাট এলাকার রাজ্য সড়কের পাশে কার্তিক ওরাও হিন্দি কলেজ সংলগ্ন এলাকা। এয়ারফিল্ডের এই মাঠে প্রায় মাঝে মধ্যেই সকাল সন্ধ্যায় দল বেঁধে হাতি লোকালয়ে আসে এবং দীর্ঘক্ষণ অবস্থান করে। কখনো আবার হাতি ঢুকে যায় চা বাগানে। অন্যদিকে রাজ্য সড়ক দিয়ে অনবরত বহু মানুষের যাতায়াত। পাশাপাশি সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফেরেন চা শ্রমিকরা।
এলাকার বহু পড়ুয়া সহ মোড়াঘাট চা বাগানের বাসিন্দারাও ফেরেন ঘরে। সন্ধ্যাবেলায় ওই এলাকা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে থাকে। মাঝে মধ্যেই হাতির তাড়া খেতে অনেকেই প্রাণ ভয়ে পালিয়ে বাঁচেন। ওই এলাকায় আলো না থাকায় সন্ধ্যাবেলায় হাতি এলাকায় থাকলেও দেখার উপায় থাকে না। দীর্ঘদিন ধরে এলাকায় পথবাতির দাবি জানিয়েছেন স্থানীয়রা, তবে এখনো পর্যন্ত সেই সব কিছুই পূর্ণ হয়নি। সেজন্য নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যার পর সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে। এই পথে যাতায়াতকারীরা যাতে হাতির সামনাসামনি না পড়েন, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, তার জন্য সদা সতর্ক থাকেন। সন্ধ্যার সময় কাজ সেরে অনেকেই সাইকেলে করে বা হেঁটে বাড়ি ফেরেন, অনেকেই হাতির সামনাসামনি পড়ে যান। প্রত্যেকদিন তাই সন্ধ্যা হলে সার্চ লাইট দিয়ে চারিদিকে নজর চালাচ্ছেন তারা। স্থানীয়দের দাবি, মোড়াঘাট চৌপথি থেকে কার্তিক ওরাও হিন্দি कॉलेज পর্যন্ত পথবাতির ব্যবস্থা করা হোক। मेरा जन्म स्थान ही है। आज मेरा 40 साल जैसे होने जा रहा है, लेकिन आज तक अभी कॉलेज होने के बाद, हिंदी कॉलेज होने के बाद में अभी देखिए मोराघाट चौपती यहाँ से लेकर कॉलेज तक मोटा मोटी ये ½ किलोमीटर तो समथिंग ऐसा है। लेकिन अभी देखिए लाइट उट का कुछ व्यवस्था नहीं इधर में। आदमी लोग का आना जाना है, वहाँ पे चौकीदार सब भी है। एनी टाइम हाथी का आना जाना वहाँ पर होता है। एक्सीडेंट का बिनागुड़ी तरफ से बहुत गरीब लड़का लोग, बच्चा लोग जाता है काम उम करने के लिए, उधर से आता जाता रात में हमेशा डिस्टर्ब होता है हाथी को लेकर भागा भागी। लेकिन अभी तक कोई लाइट का यहाँ पर बंदोबस्त किया हुआ नहीं है। दूसरा नंबर बिनागुड़ी रोड में भी यहाँ पर 4-5-6 स्ट्रीट लाइट लगाया गया था, लेकिन वो खाली बिल हो गया, लेकिन एक दिन भी नहीं चला और लाइट भी नहीं है। लाइट भी खत्म हो गया, चोरी होकर चला गया, उसका कोई भी माँ बाप नहीं है। इस तरह से यहाँ पर काम होता है। मैं आप लोगों से रिक्वेस्ट करता हूँ सरकार से और यहाँ पर जो भी करता धरता है उन लोगों से कि आप लोग जल्द से जल्द यहाँ पर कॉलेज से लेकर चौपती इधर जो भी अंधकार एरिया पड़ता है, यहाँ पर आप लोग स्ट्रीट लाइट का जल्द से जल्द व्यवस्था करने की कृपा प्रदान करें। हम लोग आपका हमेशा आभारी रहें। যদিও এ বিষয়ে ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দেবনা লেপচা জানিয়েছেন, বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে দেখা যাবে কিভাবে সমস্যা মেটানো যায়। ঠিক আছে, এই ব্যাপারটা আমি শুনেছি। তো আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট যে আছে ওদের সঙ্গে একটু আমরা কথা বলি, দেখি কিভাবে এটাকে মেটানো যায়। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস লাইভ ফায়ার এক্সারসাইজের অপারেশনাল শ্রেষ্ঠত্ব প্রদর্শন করল। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সফলভাবে একটি লাইভ ফায়ার এক্সারসাইজ পরিচালনা করে, যা যুদ্ধের প্রস্তুতি, দ্রুত মোতায়েন এবং নির্ভুল স্ট্রাইক ক্ষমতা যাচাই করল। ইউনিটগুলি বিশেষভাবে সিকিমের পর্বতগুলিতে বিভিন্ন অপারেশনাল পরিবেশের জন্য তাদের যোগ্যতা এবং প্রস্তুতি প্রদর্শন করছে। ইতিমধ্যেই ফায়ার পাওয়ার এবং সূক্ষ্ম নিযুক্তির মাধ্যমে ইউনিটগুলি উচ্চতার যুদ্ধের দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ সহ বিভিন্ন চ্যালেঞ্জের জন্য নানা রকমের প্রস্তুতি প্রদর্শন করছে। অনুশীলনটি ভূখণ্ড নির্বিশেষে দক্ষতা, তৎপরতা এবং মিশনের প্রস্তুতির উচ্চ মান বজায় রাখার জন্য সেনাবাহিনীর প্রতিশ্রুতিকে আন্ডারস্কোর করে থাকে। ভারতীয় সেনাবাহিনী তার ক্ষমতা বৃদ্ধি করে চলেছে। এটি নিশ্চিত করে যে একটি বিভিন্ন ল্যান্ডস্কেপ জুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা প্রয়োজনীয়তা পূরণের জন্য সম্পূর্ণভাবে সজ্জিত হচ্ছে ইন্ডিয়ান আর্মি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। স্ত্রী ও সন্তানকে হত্যা করার অপরাধে স্বামীকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ির বিচারক। নাগরাকাটা থানার অন্তর্গত লোকসান চা বাগানে ঘটে এমনই ঘটনা। স্ত্রী লক্ষ্মী ওরাও এবং 18 মাসের কন্যা সন্তান মমতা ওরাওকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে লাল সিং ওরাও, এমনটাই অভিযোগ এসেছিল। নাগরাকাটা থানার লোকসান চা বাগানের শ্রমিক লাল সিং ওরাও 2023 সালের 27 মার্চ গভীর রাত্রে নিজের স্ত্রী এবং 18 মাসের কন্যা সন্তানকে নেশাগ্রস্ত অবস্থায় কুপিয়ে খুন করেন, পাশাপাশি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত লাল সিংকে উদ্ধার করে নাগরাকাটা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। 13 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণের পর মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক, তৃতীয় কোর্টের বিচারক বিপ্লব রায় এই নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত লাল সিং ওরাও সাজা শোনার পরে নিজে কোনো মন্তব্য করতে চাননি।
সেই নাগরাঘাটা থানার আন্ডারে নাগরাঘাটা টি গার্ডেনে লাল সিং ওরাও বলে একজন ব্যক্তি, সে ওই দিন রাতে তার ওয়াইফ এবং তার মাইনর গার্লকে মার্ডার করে কুড়াল দিয়ে, এবং তারপরে একটা কেস হয়, এবং সেই কেসটা হওয়ার পরে খুব শর্টলি এটা ইনভেস্টিগেশন করে চার্জশিট দেয় উইথ দ্য পারমিশন অফ সাপ্লিমেন্টারি চার্জশিট। তারপরে কেসটা আমার কাছে আসে এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমি ফার্দার ইনভেস্টিগেশনগুলোকে আরও করে সাপ্লিমেন্টারি চার্জশিট দিই, এবং এই 22/12-তে এটা চার্জ হয় এবং চার্জ হওয়ার পরে উইদিন 22 দিনের মাথায় এটা ট্রায়াল কনক্লুড হয়ে এটা আজকে এটা ফাঁসির অর্ডার হলো। না, দেয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস অলসো, লট অফ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস, এবং বাড়ির বলতে নিজের দাদা দিয়েছে, নিজের শাশুড়ি দিয়েছে, নিজের কাকা দিয়েছে, নিজের দিদি দিয়েছে। প্রত্যক্ষদর্শী না, এটা লাস্টিং টুগেদারের কেস, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা খুব স্ট্রং। ইন্ডিয়ান এভিডেন্সে একটা 106-এ ওই কাস্টোডিয়ান ওই ঘরে ছিল, এটা ডিফেন্স থেকে কোনো কিছু প্রমাণ করতে পারেনি যে আদার্স কেউ এটা করেছে। সুতরাং the probability of the presence of this particular accused at the time of the offense is highly solicited, that the court believes. And in this case, as the rare and the rarest case, as because the two more soul are no more within the world. এটা 22-25 দিনের মাথায় এটা আমাদের ট্রায়ালটা কনক্লুড করে আজকে জাজমেন্ট হয়ে গেল। আজকে জাজমেন্ট হলো, ওকে ফাঁসি হলো, 302 ওকে ফাঁসি দিল, আর 309 ওকে 1 বছরের কারাদণ্ড হলো, সশ্রম কারাদণ্ড। রাজগঞ্জে 18 দফা দাবিতে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান অঙ্গনওয়াড়ি কর্মীদের। 18 দফা দাবি নিয়ে বিক্ষোভ ডেপুটেশন প্রদান করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয়। রাজগঞ্জ ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 300 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা বিক্ষোভে অংশগ্রহণ করেন মঙ্গলবার। উন্নত রাজ্যের মতো অনারিয়াম, অ্যাডিশনাল অনারিয়াম প্রদান, সুসংহত শিশু বিকাশ প্রকল্পে জাতীয় শিক্ষা আইন চালু, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি স্বীকৃতি, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পোষণের কাজে সরকারি আদেশনামা, মোবাইল ফোন দেওয়া সহ মোট 18 দফা দাবি জানানো হয়। বিক্ষোভ দেখানোর পর রাজগঞ্জের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করেছেন তারা। রাজ্যব্যাপী যে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে আমরা সবসময় বঞ্চিত। বিশেষ করে আমাদের যে কিছুদিন আগে এই যে সুপারভাইজার নেওয়া হলো, 50% নেওয়ার কথা, সেখানে 50% নেওয়া হয়নি। আমাদের যে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল 50% নেওয়ার জন্য, তারপরে আমাদের বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্ট ডিভিশন বেঞ্চে যায়। কিছুদিন আগে এই 10-15 দিন আগে রায় দিয়েছে ডিভিশন বেঞ্চও, বহাল রেখেছে আমাদের 50%ই নিতে হবে। কিন্তু সেক্ষেত্রেও ডিপার্টমেন্ট এখনও কোনো হেলদোল বা কোনো মেসেজ আমরা সেরকম পাইনি, বার্তা পাইনি। আর আমাদের হচ্ছে এই ডিম সবজি আমাদের নিজেদের পয়সায় আমাদের খাওয়াতে লাগে, তারপরে আমরা বিল পাই, কিন্তু সেখানেও আমরা অনেক দিন থেকে রেট বাড়েনি। আমরা বাজারে 8 টাকা, কোথাও 9 টাকা ডিম কিনি। এবার এটা প্রত্যন্ত এলাকাগুলোতে বহন করে নিয়ে যায় দিদিরা, কিন্তু অফিস থেকে আমরা সরকারিভাবে যে রেটটা পাই সেটা 6.5 টাকা। তাহলে এই যে 1.5 টাকার ভর্তুকি আমরা কি করে দেব? 1 নাম্বার। আর 2 নাম্বার, পোষণ ট্রেকারে এবার অফিস থেকে বলে দিয়েছে পোষণ ট্রেকারে অ্যাটেন্ডেন্স না দিলে বিল হবে না। কারো মোবাইল কোনো দিন টেকনিক্যাল ফল্ট হতে পারে, কেউ পরিবারের মোবাইল থেকে কাজ করে, যদি সে অ্যাটেন্ডেন্স দিতে না পারে তাহলে সেক্ষেত্রে বিল পাবে না। তাহলে আমরা আজকে 6.5 টাকা অফিস থেকে দেয়, 8 টাকায় ডিম কিনে আমরা খাওয়াচ্ছি বাচ্চাদের, সেক্ষেত্রে আমাদের তাহলে অবস্থাটা কি হবে ভাবেন। আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো। আবার এদিকে সবজির দাম 11 পয়সায় সবজি হয় কোথাও বলুন? বাচ্চাদের সোম বুধ শুক্র 3 দিনের রেশনে বরাদ্দ আছে ডিমের ঝোল ভাত, অথচ ডিম আলুর ঝোল ভাত, অথচ আলুর কোনো বরাদ্দ নেই। মারা যে পয়সায় আলু পায় সেই আলুটাই ভাগ করে বাচ্চাদের দেওয়া হয়। এই 84 পয়সার আলু, 84 পয়সার আলু মাও। এবার কোনো সেন্টারে 4টা গর্ভবতী প্রসূতি মা থাকে, তাহলে 4টা মার 84 পয়সায় ইনটু করলে যে পয়সাটা, সেই পয়সায় আলু দিয়ে সবার ঝোল করা, এটা সম্ভব না। অথচ আমাদের ডিমের ঝোল ভাত দিতেই হবে, এটা আমাদের বাধ্যবাধকতা। আর আরেকটা হচ্ছে দীর্ঘ 20 থেকে 22 বছর ফুয়েল বিল বাড়েনি। কোথাও 1 থেকে 30 জন বেনিফিশিয়ারি হলে 18 টাকা, আর 30-এর প্লাস হয়ে গেলে 19 টাকা ফুয়েল বিল দেওয়া হয়। খড়ি তো একে তো পাওয়া যায় না, জ্বালানির অভাব, তার মধ্যে এত কম পয়সায় সেন্টারে ডিম সেদ্ধ, খিচুড়ি, প্লাস এদিকে ডিম আলুর ঝোল, আবার ভাত করতে হয়। তাহলে এই টাকায় হয় না। আমাদের কথা কেউ ভাবে না। আজকে কেন্দ্রীয় বাজেটও আমাদের শূন্য, রাজ্য বাজেটও আমরা কিছু পাইনি।
তাহলে আমাদের কি করে চলবে? এই জন্য আমরা আজকে এই আমাদের ডেপুটেশন চলবে। আমাদের দাবি পূরণ না হলে আগামীতে আমরা আরও বৃহত্তর লড়াইয়ে যাব। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামীণ এলাকায় সূর্য পুজো অনুষ্ঠিত হলো। আজকের এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের শারদাপল্লী এলাকার। এই পুজোর বেশ কিছু নিয়ম রীতি রয়েছে। প্রত্যেক বছর বিভিন্ন এলাকায় এই সময় সূর্য পূজন হয়। সাধারণত মহিলারাই সূর্য পুজোয় অংশগ্রহণ করে থাকেন। কোনো একজনের বাড়িতে সকলে সমবেত হয়ে পুজোর আয়োজন হয়। এলাকার বাসিন্দা বর্ষিয়ান দিলীপ মণ্ডল জানিয়েছেন, সরস্বতী পুজো যেমন করা হয় পঞ্চমীতে, ঠিক তারপরেই ষষ্ঠীতে অনুষ্ঠিত হয় সূর্য পুজো। 2 দিন ধরে চলে এই পুজো। ফলমূলের পাশাপাশি চিনি, দুধ এবং বিভিন্ন রকমের প্রসাদ দিয়ে পুজো করা হয়। সকালে সূর্য ওঠার আধ ঘন্টা আগে পুজো শুরু হয়, চলে সূর্য ওঠা পর্যন্ত। একই রকম ভাবে বিকেলে সূর্যাস্তের সময়ও পুজো দেওয়ার রীতি রয়েছে। এই সূর্য পুজোটা যেমন আমরা ছট পুজো দেখতে পাই, এটা সাধারণত হচ্ছিল শ্যামা পূজার পরে যে ষষ্ঠী, সেই ষষ্ঠীটাকে ধরে করে আমাদের এই সূর্য পূজাটাকে করা হয়। হচ্ছিল সরস্বতী পূজার পরে যে ষষ্ঠী, পঞ্চমীতে সরস্বতী পূজা, পঞ্চমী ছেড়ে গেলে যে ষষ্ঠী লেগে গেলে পরে এই পুজোটা শুরু করা হয়। 2 দিন ধরে চলে এই পুজো। বলছি হ্যাঁ, মোটামুটি এলাকার সবাই বলা যাবে না, যার যার ইচ্ছা হয় পুজো করতে সে আসে করে, কোনো বাধা নেই আর কি। এটা এই পুজোটা হচ্ছিল ওপার বাংলা থেকে আমাদের বাড়িতে হয়ে আসে। এটা মানে বংশ পরম্পরা। সাধারণত এই পুজোতে ফলমূল যেটা পুজোতে লাগে সেটা রয়েছে, এছাড়া যেটা থাকে সেটা হচ্ছিল এই ইয়ের তৈরি দুধ আর আপনার চিনির তৈরি লম্বা মঠ বলা হয়, আবার অনেকে ওটাকে শিঙা বলে। ওই শিঙ্গা বা মঠ এইটা, তারপরে চিনির খেলনা, পদ্মা, এই সমস্ত জিনিসগুলো এই পুজোতে লাগে। সূর্য সকালবেলা সূর্য ওঠার আধ ঘন্টা 1 ঘন্টা আগের থেকে শুরু হয়, সূর্য ওঠার পরে শেষ হয় একবার। আবার সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা আগের থেকে শুরু হয়, তারপরে ঠিক। অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো বেলাকোবা পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার শিকারপুর চা বাগান এলাকায় ডিপু লাইনে ওসির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় 40 লিটার চোলাই মদ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির সঙ্গে যুক্ত একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি কেসং লেপচা জানিয়েছেন,
চোলাই মদের বিরুদ্ধে এই রকম অভিযান আগামী দিনেও লাগাতার চালানো হবে। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চা বাগানে ডিপু লাইন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় চোলাই মদ তৈরি করার সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি নষ্ট করে দেওয়া হয় বিপুল পরিমাণের মদ। এই ঘটনায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না করা গেলেও পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। এই ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ওসি। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় সরকারের বাজেট বিরোধিতা করে গেট বিক্ষোভ কর্মসূচি বীমা কর্মচারীদের। উল্লেখ্য, কেন্দ্রীয় বাজেটে বীমায় 100% বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রস্তাবের বিরুদ্ধে দেশজুড়ে বীমা কর্মচারীরা গেট বিক্ষোভে সামিল হলেন। এদিন জলপাইগুড়ির LIC ডিভিশনাল অফিস এবং 1 নম্বর শাখা অফিস চত্বরে বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির সদস্যরা গেট বিক্ষোভ করলেন। উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় বীমা কর্মচারী সমিতির সভাপতি ধ্রুবজ্যোতি গাঙ্গুলি ও বীমা কর্মচারী আন্দোলনের নেতা মদন গোপাল রায়, বিভাগীয় বীমা কর্মচারী সমিতির জলপাইগুড়ি সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী প্রমুখ। প্রথমত হচ্ছে গত 1 তারিখ যে বাজেট পেশ করা হয়েছে তার মধ্যে দেশের বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ 100% বৃদ্ধি করার প্রস্তাব হয়েছে। আমরা মনে করি এই প্রস্তাব একদম অপ্রয়োজনীয়। শুধু অপ্রয়োজনীয় তাই না, এটা হচ্ছে দেশের বীমা ব্যবসার সামনে এক ভয়ঙ্কর বিপর্যয় নামিয়ে আনবে। অপ্রয়োজনীয় কারণ এখনও পর্যন্ত আমাদের দেশের নিয়ম অনুযায়ী বিদেশি কোম্পানি দেশি কোম্পানির সাথে 74% বিদেশি বিনিয়োগ নিয়ে যৌথভাবে ব্যবসা করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সরকারের যত তথ্য আছে এবং আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে দেখছি আমরা প্রায় 70টির মতো বেসরকারি কোম্পানি থাকলেও তাদের খুব সম্ভবত একটি কোম্পানির বিদেশি বিনিয়োগ 74% পর্যন্ত আছে। বাকি সমস্ত কোম্পানির যদিও আইন আছে 74%, কারো 74% নেই, 49% নেই। সরকারের অ্যাভারেজ হিসাব হচ্ছে 32% বিদেশি বিনিয়োগ আছে। সুতরাং একে 100% করা এটা একটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। দ্বিতীয় হচ্ছে যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, বীমা ব্যবসার ক্ষেত্রে যদি 100% বিদেশি বিনিয়োগ নিয়ে কোনো বিদেশি কোম্পানি আমাদের মতো উন্নয়নশীল দেশের ভারতবর্ষের বীমার বাজারে প্রবেশ করে বেশি শক্তি নিয়ে, সেটা হচ্ছে যে দেশের যে সাধারণ মানুষ আছে তাদের যে বীমাকারী আছে তাদের স্বার্থবিরোধী এবং দেশের পরিকাঠামো উন্নয়নের জন্য বীমা কোম্পানি বিশেষ করে রাষ্ট্রায়ত্ত LIC এবং GICগুলো যে টাকা দিয়ে আসছে তার পক্ষে বিপর্যয়কর হবে। কারণ এই বিদেশি বীমা কোম্পানিগুলো কেবলমাত্র এদের এই দেশের মানুষের সঞ্চয়কে কাজে লাগিয়ে মুনাফা তোলার কাজে লিপ্ত হবে। ইলিশের চাহিদা আছে, কিন্তু দাম আকাশ ছোঁয়া। ফিরে যাচ্ছেন ক্রেতারা। জলপাইগুড়ির মাছ বাজারে বেড়েছে ইলিশের চাহিদা, তবে মাছের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি ইলিশ বাজারে 1200 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা অনেকটাই বেশি, এমনটাই দাবি করেছেন ক্রেতারা। বর্তমানে বড় আকৃতির ইলিশ বাজারে বিক্রি হচ্ছে 13 থেকে 1400 টাকা কেজি দরে। তবে বিক্রেতারা বলছেন ইলিশের দাম কিছুটা বেড়েছে। বর্তমানে এই সমস্ত ইলিশগুলি ডায়মন্ড হারবার থেকে আসছে। ইলিশের এই মরশুমে কেমন দেখছেন? শীত তো পড়ে গেছে, না চলছে, আমদানি একটু কম, দামটা একটু বেশি, কিন্তু চলছে, খাচ্ছে পাবে। কোথাকার ইলিশ? এগুলো সব ডায়মন্ড হারবার। বাংলাদেশ বন্ধ? বাংলাদেশের ইলিশ বাংলাদেশের আর আসছে না। আমাদের পুজোর সময় এসেছিল, তারপরে আর বাংলাদেশের ইলিশ ঢুকছে না। এই যে ডায়মন্ড হারবারে ইলিশ কতটা মানুষের চাহিদা রয়েছে? ভালো, খুব ভালো। আমাদের এখানকার ইলিশই লোকে এখন বেশি পছন্দ, কারণ দামের সাথে সামঞ্জস্য রেখে সবাইকে চলতে হচ্ছে। আর আমাদের এখানকার ইলিশের দামটা যেটা, সেটা মেজারমেন্টের মধ্যে। ইলিশের কি চাহিদা বেড়েছে এখন? ইলিশের চাহিদা আছে, কম বেশ সারা বছরই আছে। আর এখন আছে, যারা খাবার তারা ঠিকই খাচ্ছে, মানে যারা ইলিশ ভালোবাসে। অন্যদিকে ক্রেতারা বলেন ইলিশের চাহিদা থাকলেও দাম অনেকটা বেশি, তাই বাধ্য হয়ে অল্পেতেই স্বাদ পূরণ করতে হচ্ছে। বিশেষ করে উল্টেছে ইলিশ কিছু তো খুব মজা। মানে এখন দামে কেমন দেখছি? দাম তো বেশি। হ্যাঁ, দাম তো বেশি। কত টাকা করে কেজি? এখন আমি 1200 টাকা। মানে এই দামটা কি আশা করা যায়? এই দামটা, এই দাম কি আশা করা যায় 1200 টাকা?
তো এখন 1000 টাকা করে পেলে ভালো হতো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তিস্তা নদীতে মাছের মরক, জলপাইগুড়ি সারদাপল্লী 2 নম্বর স্পার এলাকার ঘটনা, নদীর জলে কীটনাশক দেওয়ার অভিযোগ। অত্যন্ত নিয়মনিষ্ঠার মধ্যে দিয়ে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল সূর্য পুজো। হাতিদের হাই সেন্সিটিভিটি করিডোর সংলগ্ন রাজ্য সড়কে পথবাতির দাবি, আলো না থাকায় সন্ধ্যার পর সার্চলাইট দিয়ে হাতির করিডোরে নজরদারি স্থানীয়দের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।